তুর্কিরা সুলতানরা তো আমাদের লুট করার জন্য আসছে। এই যত বড় বড় আসছে ইকতেদি বখতিয়ার খিলজি বলেন, এই ফিরোজ শাহ বলেন, এই এরা কারা? ইরানিয়ানরা বলেন, মোগলরা বলেন, কারা? ওরা তো এই দেশটাকে লুট করার জন্য আসছে। কিন্তু আপনি যে সমস্ত লোকগুলা নিয়ে আইসা সরকার বসাচ্ছেন, এদের বিরুদ্ধে তো বিদ্রোহ হইতে বাধ্য, সময়ের ব্যাপার। কিন্তু সেই বিদ্রোহ হইলে পরে কে ঠেকাবে? শেখ হাসিনা তো পালায়া যেতে পারছে, আপনি তো পারবেন না। বিএনপি কে আপনি ঠেলতেছেন বারবার, আওয়ামী লীগ মানছেন, মনে করছেন আওয়ামী লীগের সঙ্গে জয়লাভ করে ফেলছেন বলে বিএনপি কেও আপনি ঠেকাই দেবেন। কিন্তু একবার চিন্তা করেন নাই যে বিএনপি যদি আওয়ামী লীগের পক্ষে থাকতো আন্দোলন জয় হইতেন? তুরস্ক একটা সুন্দর দেশ, কোনো সন্দেহ নাই। তুরস্কের অনেক সিনারিও আছে, অনেক ভালো ভালো জিনিস দেখার আছে, অনেক কিছু গড়ে গেছে ওরা। তারা তখন মুসলিম বিশ্বকে লুটে তারা তাদের শহরটা বানিয়েছে, তাদের দেশটাকে বানিয়েছে। কিন্তু তারা তো মুসলিম বিশ্বকে লুটে আনছে। তৎকালীন দিলে সুলতানদের অধীনে যত রাষ্ট্র ছিল, যত দেশ ছিল, এখন তো একটা কারো অবস্থা ভালো কিনা? সুলতানদের অধীনে ছিল, সুলতানদের অধীনে, তুরস্কের অধীনে সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো ছিল, কোন রাষ্ট্রটা ভালো অবস্থায় আছে? ইভেন কি মক্কা মদিনাতে কোনো উন্নতি হয় নাই। মক্কা মদিনাতে হজ যাত্রীদের জন্য ঘর করা হয় নাই, ক্যাম্প করা হয় নাই। এটা কেউ জানে? সুলতান আমলে মক্কা মদিনায় কোনো ঘর বাড়ি ছিল না, সেখানে থাকার জায়গা ছিল না, মানুষকে তাবু গাড়ে থাকতে হইতো। এই তুরস্কের আমলে, এই সুলতানদের আমলে। এই সুলতানদের আমলে আমাদের আরবের একটি রাষ্ট্র ভালো হয় নাই। এই সুলতানাত ভেঙ্গে দিয়ে কামাল আতাতুর্ক এই সুলতান ভেঙ্গে দিয়ে এই আরব বিশ্বের কাছে উন্নত করেছে। আরব বিশ্ব তো একটা সময় ছিল সুলতানদের অধীনে। কি ছিল? ফকিরের দেশ ছিল, ভিক্ষুকের দেশ ছিল, মিসকিনের দেশ ছিল। আমাদের দেশে ইরানিয়ারা ওই আতর বেচতে আসতো, আমাদের দেশে সৌদি আরবরা ঘরে ঘরে এসে হাজির নেওয়ার জন্য বেড়াইতো। আমাদের দেশে ফকির ভিক্ষা এগুলো কে শিখেছে? আফগানরা শিখেছে। আফগানরা এসে আমাদের দেশে ভিক্ষা, এই তুর্কিরা এসে ভিক্ষা করতো। এই ভিক্ষা কে শিখেছে? বাংলাদেশে। বাংলাদেশের মানুষ ভিক্ষা করতো না, কারণ হাত পাততো না। আর বাংলাদেশের মানুষ হলো সোনার বাংলা। এখানে সারা বিশ্ব লুট করতে আসতো। ইংরেজরা আসছে লুট করতে, তার্কিরা আসছে লুট করতে, আফগানরা আসছে লুট করতে, ইরানিয়ানরা আসছে লুট করতে। তারা সবাই লুট করতে আসছে। এখনো দেখেন না কিভাবে আমেরিকাতে লুটেরা বসায় দিছে? এখনো দেখেন না আমেরিকা দেশে লুট করার জন্য কেমনে বসিয়ে দিয়েছে? এখনো দেখেন না আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশে লুটে নেওয়ার জন্য কিভাবে আমাদের দেশে বসিয়ে দিয়েছে? লুটেরা বলছেন কেন? উনি তো পরিবর্তনের জন্য, মানে পরিবর্তনের জন্য লুটেরা এই পর্যন্ত যা কিছু করেছেন, লুট রাজনীতি ছাড়া কি করেছেন? লুটেরা ছাড়া কি করেছেন বলেন? এখন রাজনৈতিক দলগুলোর সাথে তো আলোচনা করছে। সোনার বাংলা শাসন করার জন্য তো বাংলাদেশের মানুষ নির্ধারণ করে দিবে কে, বাংলাদেশের মানুষকে নির্ধারণ করে দিবে এই দেশকে শাসন করবে, ওনাকে লুটেরাদের পারপাস সাফ করার জন্য। আমি কথাটা কেন বললাম যে আমাদের অনেকের ধারণা তুরস্ক একটা সোনার দেশ, তুরস্ক একটা ভালো দেশ, কিন্তু তুর্কিরা সুলতানরা তো আমাদের লুট করার জন্য আসছে। এই যত বড় বড় আসছে ইকতেদি বখতিয়ার খিলজি বলেন, এই ফিরোজ শাহ বলেন, এই এরা কারা? ইরানিয়ানরা বলেন, মোগলরা বলেন, কারা? ওরা তো এই দেশটাকে লুট করার জন্য আসছে, আমাদেরকে লুট করতে আসছে। ইসাকা কারা? আমাদের দেশে লুট করতে আসছে। এরা লুটেরা। এখন যারা তারা তো লুটেরা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট কোথায়? তারা কোথায় পাঠায়? এই যে আপনি বলেন আমাদের সংবিধান লেখার জন্য, রাজনৈতিক সমন্বয় করার জন্য আলী জাকের সাহেবটা কে? আলী রিয়াজ কে লোকটা? আলী রিয়াজটা কে? তার কি লোকাস্ট্যান্ডি আছে? তার কি যোগ্যতা আছে বাংলাদেশ সংবিধান লেখার? সংবিধান কে লেখে? রাজনৈতিক দলগুলো তো বসছে ওনার সাথে, রাজনৈতিক দলগুলো তো ওনার সাথে বসছে, আলোচনা করছে। রাজনৈতিক দলগুলার এই অধ্যপতনের কারণে তো শেখ হাসিনা 15 বছর দেশ শাসন করতে পারছে। এই রাজনৈতিক দলগুলো দেউলিয়াপনার কারণে তো অবস্থা হয়েছে। রাজনৈতিক দলগুলো এই আপনার কাছে কি মনে হয় যে একমত, মানে উনি তো বলছেন ন্যূনতম ঐক্যমতের ক্ষেত্রগুলো মানে চিহ্নিত করে সনদ করতে চান, আলী রিয়াজ যেটা বলেছেন। না, উনি ন্যূনতম, এটা কোনদিন হবে? এটা কোনদিন হবে? উনার এই চালাকি কে না বুঝে? বাচ্চারা পোলা মানুষ বুঝে এটা হবে? তো তাহলে এত আলোচনা কিসের জন্য? এটা সময় ক্ষেপণ করে উনি লুটতরাষ্ট্র পুরা করার জন্য। উনি এখন আছেন, ওনার তো হায়াত মত আল্লাহ জানে কদিন আছে, কিন্তু উনি কদিনই বা বাঁচবেন আবার বলেন? তো উনি এখন যে কাজটা করতেছেন বাংলাদেশের সব মানুষের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা তো ওনাকে বারবার বলে আসছি যে আপনি ঘোষণা দিয়ে সরকার থাকেন। আমি তো আপনার অনুষ্ঠানে বহুবার বলেছি আপনি জাতীয় সরকার গঠন করে থাকেন, কিন্তু আপনি যে সমস্ত লোকগুলো নিয়ে আইসা সরকার বসাচ্ছেন, এদের বিরুদ্ধে তো বিদ্রোহ হইতে বাধ্য, সময়ের ব্যাপার। কিন্তু সেই বিদ্রোহ হইলে পরে কে ঠেকাবে? শেখ হাসিনা তো পালায়া যেতে পারছে, আপনি তো পারবেন না। পারবেন না স্যার। স্যার আপনাকে বিরোধিতা বলছে, উনি জুনের পরে থাকবেন না, তো জুনের মধ্যেই তো উনি সমস্ত কিছু পারবেন না। থাকবেন না মানে কি? জুন পর্যন্ত থাকতে পারবেন না।
উনি জুন পর্যন্ত থাকতেই পারবেন না। উনি যে গৃহযুদ্ধ দিয়েছেন, আপনি অনুষ্ঠানের মাধ্যমে আজকে লিখে রাখেন 31শে ডিসেম্বরের পরে এই সরকার থাকবে না। এই সরকার থাকার কোনো সুযোগ আর নাই। তো নির্বাচন কাদের অধীনে হবে? নির্বাচনে গুল্লি মারেন, দেশে গৃহযুদ্ধ হবে। 31শে ডিসেম্বরের আগে দেশে গৃহযুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে। আমি আবার বলছি 31শে ডিসেম্বরের আগে দেশে গৃহযুদ্ধ হবে। কে করবে? আমাকে গুলি আমাকে বিএনপি করবে? বিএনপি করবে কেন? জনগণ করবে, গৃহযুদ্ধ হবে। 31শে ডিসেম্বর আপনি থাকবেন কি করবে? কে আপনাকে ম্যান্ডেট দিয়েছে? কে আপনাকে থাকার জন্য ম্যান্ডেট দিয়েছে? এই দেশে জনগণ আপনাকে ছেড়ে দিবে নাকি? এটা কি পোলাপান রাজত্ব পেয়েছেন? এই পোলাপান কি আমাদের নাই? কত হাজার পোলাপান চান, কত হাজার পোলাপান চান এই নামবে, ডিসেম্বর মাসে নামবে মাঠে। কত হাজার চান, কত লাখ চান। তখন দেখবেন আপনি কি করে ঠেকানো দেখে। লক্ষ লক্ষ ছাত্র, কিশোর, যুবক নামবে ডিসেম্বরে মাঠে। উনি তো বলতেছেন যে মানে বিএনপি ছাড়া কেউই চাচ্ছে না, বা কেউ উনি তো কত শেখ হাসিনা অনেক কিছু বলছে। শেখ হাসিনা অনেক কিছু বলতো, ক্ষমতা থেকে যা কিছু বলে। তো উনি যদি তাই হয় তাহলে সবাইকে ডাকেন কেন? ওরা লজ্জা করলো না যে সবাই যখন কালকে বলে আসলো, গতকালকে বলে আসলো ওনার সামনে যে ডিসেম্বর নির্বাচন দিতে হবে, বিএনপি ছাড়া আর অনেকে বললো, তখন ওরা লজ্জা করলো না? আমি তো উনিকে শ্রদ্ধা, ওনাকে মানি। আমাকে উনি কেন নিজেকে বিতর্কিত করতেছেন? কেন করতেছেন? আমরা সবাই ওনাকে মানি। আমি তো বলছি আপনি থাকেন 5 বছর, আপনি আলী রিয়াজকে নিয়ে থাকতে পারবেন না, আপনার এই পরিষদ নিয়ে থাকতে পারবেন না, সম্ভব না। আপনি রেদুয়ানাকে নিয়ে থাকতে পারবেন না। যে আমার সন্দীপ, যে আমার সেন্ট মার্টিন দিয়ে দিবে অন্যকে, যে সেন্ট মার্টিনে যেতে আমাকে বাধা দিবে, তাকে রাখতে পারবেন না আপনি। আমি বলেছি আপনি করিডোর দেন, করিডোর দেওয়া আমাদের প্রয়োজন আছে। রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফেরত পাঠাইতে হলে আরাকান আর্মিকে করিডোর দিতে হবে, এটা আপনি খোলামেলা বলেন। মায়ানমার আপনার সঙ্গে খেপলো কি না খেপলো এটা চিন্তা করেন কেন? আলোচনা করেন, মায়ানমারের সঙ্গে আলোচনা করেন। বাবা, হয় তুমি তোমার আইন শৃঙ্খলা কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, না হলে আমার এই রোহিঙ্গা থেকে তুমি নিয়ে নাও। আর তুমি যদি না নাও তাহলে আমি এদিকে ওই করিডোর দিয়ে পাঠাতে বাধ্য হবো, আমি ওখানে পাঠাবো। এটা আলোচনা করেন না কেন? আপনি আলটিমেটাম দেন না কেন মায়ানমারকে? আপনি মায়ানমারকে দেন, আপনি মায়ানমারকে আপনি বলেন যে তুমি হয় রোহিঙ্গাকে নিবা, নাহলে আমি করিডোর দিব। আই হ্যাভ দিস টু চয়েস। আমি সকল রোহিঙ্গাকে নিয়ে আমি পুশব্যাক করবো, দেখে রোহিঙ্গাদের পুশব্যাক করে দিয়ে আসবো। আপনি পারেন না। আপনি কথা বলবেন একটা, সকালে বিকালে বলবেন একটা। আপনি বিদেশিদের সামনে গিয়ে বলেন বাংলাদেশের রাজনীতির কথা। কেন এত দেউলিয়া কেন আপনি? আপনি বাংলাদেশের টেলিভিশন বাংলাদেশে বলতেন যে আমি এবারে বাবা ডিসেম্বর নির্বাচন দিতে পারবো না। উনি এই কথাটা যদি বলতেন আমার পক্ষে ডিসেম্বর নির্বাচন দেওয়া সম্ভব না, দেখতাম আমরা কেউ আপত্তি করে কিনা, দেখতাম ওনার কথাটাকে অমান্য করে কিনা কেউ। উনি ওই বিশ্ববিদ্যালয়ে পোলাপানের সামনে বলে আসবে, ওই দেশের পোলাপানের সামনে চলে আসবে, বলে আসবে বিএনপি কে তাই করে আসবে, বিএনপি ছাড়া কেউ নির্বাচন চায় না। তাহলে আপনি কোথায় যাবেন? আপনি ইউনূস সাহেব যদি সত্যি মনে করে যে অন্য কোন উনি নির্বাচন ডিসেম্বরে দিবেন না, উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলতে পারতেন, যেখানে আপনারা আমাদের কাছে এক্সপেক্ট করছেন ডিসেম্বরের আগে নির্বাচন, আমার পক্ষে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া সম্ভব না। আমি যে কর্মসূচিগুলো নিয়েছি, গ্রহণ করেছি, আমি চেষ্টা করতেছি এই কর্মসূচিগুলো আমি জুনের মধ্যে বাস্তবায়িত করব। তো জুনের মধ্যে বাস্তবায়িত করতে হবে না, মার্চের মধ্যে বাস্তবায়িত করতে হবে। তো মার্চের মধ্যে বাস্তবায়িত করে আমি একটা ডিসেম্বরের ডেট দিচ্ছি, জুনের ডেট দিচ্ছি, সেই নির্বাচন হবে। আমি যাতে সহযোগিতা চাই। একটা লোক কথা বলতো না, একটা লোক কথা বলতো না। এখন বিএনপি, আমি বুঝি না, বিএনপি কে আপনি ঠেলতেছেন বারবার, আওয়ামী লীগ মান যাচ্ছেন, মনে করছেন আওয়ামী লীগের সঙ্গে জয়লাভ করে ফেলছেন বলে বিএনপি কেও আপনি ঠেকাই দেবেন। কিন্তু একবার চিন্তা করেন নাই যে বিএনপি যদি আওয়ামী লীগের পক্ষে থাকতো আন্দোলন জয় হইতেন? বিএনপি আন্দোলন ডাক দিয়েছে, বিএনপির আন্দোলনে ছাত্র যুবক সবাই এসে যোগদান করেছে, সবাই আসছে বলে সেই যুদ্ধটা সফল হয়েছে, ছাত্ররা জয়ী হয়েছে। আমরা ইনফেন্ট্রি সোলজার দিকে পাঠাই, যুদ্ধটা করে ইনফেন্ট্রি সোলজার। এই যে আমরা যারা চর দখল করি, বিভিন্ন জায়গা দখল কারাই, বুড়া মানুষদের করি, বৃদ্ধ মানুষদের করাই, এগুলো তো পোলাপান করে। জায়গাটাকে পোলাপান লিখে দেই, ওই জায়গাটাকে পোলাপান মালিক হয়ে যায়। এই যে মিল কারখানা দখল করতেছে পোলাপানরা, মালিক কি পোলাপান হচ্ছে? মালিক হচ্ছে নেতারা, বিভিন্ন নেতারা, জামাতের নেতা, বিএনপির নেতা। কে দখলবাস করতেছে না? এখন বাংলাদেশ দখল করছেন, করে মালিক হয়েছেন ডক্টর ইউনূস সাহেব। উনি কি রাজনীতি দখলে ছিল? উনি কি ছিল? ছেলেরা দিয়া পোলাপানকে দিয়ে আমরা দখল করাইছি রাজ্যটা। শেখ হাসিনাকে দৌড়াইছি আমরা পোলাপানকে দিয়া।
ছাত্রকে দিয়া, শিশুকে দিয়া, কিশোরকে দিয়া, ছেলেকে দিয়া, মেয়েকে দিয়া, যাদেরকে তারা গুলি করে মারতে পারবে না, যাদেরকে মারলে সমস্যা হবে, আমরা তাদেরকে দিয়ে সরাইছি। কিন্তু ক্ষমতাটা দখল করে নিয়েছেন জনাব ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে এই দেশে এই আন্দোলনের তার কি অবদান আছে, সে কি করেছে? কাজে দখলদার তো দখলদারি, সে বিভিন্ন দখল করবে। এখন ছাত্ররা আইসা যদি ক্ষমতায় বসতে চায়, আমি তো বলেছি যে বিপ্লবী সরকার গঠন করে ছাত্র থাকা উচিত ছিল, এবং ছাত্ররা এখন যদি বিপ্লবী সরকার গঠন করতে চায় করুক, আমরা সহযোগিতা করবো। ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে সেটা বিপ্লবী সরকার গঠন করুক, না ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে তারা বিপ্লবী সরকার গঠন করুক, যে কোনো একটা করুক। সাংবিধানিক সরকার হবেন। ডক্টর ইউনূস বলছেন যে, বা ছাত্ররা বলছে যে ডক্টর ইউনূস ছাত্রদের কোনো অংশ না, বা আমার ডক্টর ইউনূস কি ছাত্ররা? ডক্টর ইউনূস ছাত্রদের কোনো অংশ না, বা ডক্টর ইউনূস এত বড় বেইমানি কি করে করবেন? বেইমান উনি, তাহলে কার অংশ? উনি কার ক্ষমতা? এত বড় বেইমানি এই বাংলাদেশের মানুষের এই একটা সমস্যা। উনি জনগণের, মানে জনগণ কে বলেছে? ছাত্ররা বসিয়ে কিন্তু ছাত্রদের সরকার, এটা আমরা ছাত্রদের সরকার জনগণ মেনে নিয়েছে। এই যে বেইমানি করে, এই যে করেন বলেন, শুনেন আমার কি বলবো, ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে আমি অসম্মানে কোনো বক্তব্য বলতে চাই না, প্লিজ। আমি কোনো বলছেন, আমি ওনাকে শ্রদ্ধা করতে চাই, সম্মান করতে চাই। উনি এমন কিছু করা বলা উচিত না, কথা উচিত বিএনপিও এত অস্থির হচ্ছে কেন নির্বাচনের জন্য? যদি বিগত সরকার থাকতো তাহলে তো 5 বছর পরে বিএনপি নির্বাচন আশা করতো, এর মধ্যে তো আশা করতো না। 5 বছর থাকলে বিএনপি করতে পারবে, বসে থাক চুপ করে বিএনপি যেটা বলছে যে 30 দিনে সংস্কার এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটা কি আদৌ সম্ভব এই জুনে এসে? এটা একদিনে সংস্কার সম্ভব, 3 দিন লাগবে কেন? 30 মাস তো 30 দিন তো অনেক বেশি সময় দিয়েছে বিএনপি। একদিন সংস্কার করতে কি লাগে? একদিন পয়সা কয়েকটা অর্ডার করবে, বাস পাবলিশড, অর্ডার হয়ে গেল। সংস্কার কি? উনি গিয়ে কি বিল্ডিং বানাবে না ব্রিজ বানাবে? 3 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন লাগবে? ইটস ওয়ান নাইট ওয়ার্ক। দে উইল সিট ডাউন ইন ওয়ান নাইট, দে উইল ডিসাইড কোথায় কি আইন বদলাইতে হবে, কোথায় কি আইন করতে হবে, কোথায় কি নিয়ম করতে হবে, কি করতে হবে না করতে হবে, ডিসাইড করবে। তাহলে ওনারা যদি এটা একদিনে সম্ভব হয়, ওনারা মানে জুন পর্যন্ত কেন নিচ্ছে? 30 জুন। ওনারা বেঈমান, ওনারা ফেরেববাজ, ওনারা ধান্দাবাজ, এই জন্য নিচ্ছে। ওনারা ফেরেববাজ, ওনারা ধান্দাবাজ, ওনারা ধোঁকাবাজ, তাই নিচ্ছে। তাই এগুলা সংস্কারের নাম দিয়ে যাদেরকে ব্ল্যাকমেল করতেছে। সংস্কার কি করতে চান উনি আজ পর্যন্ত বলেন না, কেন বলেন না? উনি কি সংস্কার করতে চান? সংস্কারও করতে চায়, বিচারও করতে চায়, আর সেই সংস্কারগুলো তো না করেন কেন? আপনি শেখ হাসিনাকে ফাঁসি দিতে কি 1 ঘন্টা সময় লাগে? বলেন, সেটা তো শেখ হাসিনাকে ফাঁসি দিবেন কি সাক্ষী সাবুত দিয়া? টেলিভিশনে ক্যামেরার মধ্যে বিচার করে শেখ হাসিনা ফাঁসি দিবেন? আরেক ধান্দাবাজি। শেখ হাসিনার ফাঁসি হবে সংসদের বলে ইয়ার সামনে, সোহরাওয়ার্দী উদ্যানে, আর নাহলে শহীদ মিনারের সামনে। 3 জনকে বিচারক নিয়োগ দিবেন, 3 জন বিচারকে শুনবে। আমি গিয়ে সেখানে অভিযোগ দিব শেখ হাসিনার বিরুদ্ধে, আপনি সাক্ষী দিবেন, হ্যাঁ কথাটা সত্যি, ওনারা সাক্ষী পানিশমেন্ট দিবেন, পানিশমেন্ট ডেথ, বাস ফাঁকা গেল। ডেথ ওয়ারেন্ট আপনি ইস্যু করে দেন, শেখ হাসিনা ফাঁসিপ্রাপ্ত আসামি, সারা পৃথিবীতে ঘুরে বেড়ান। এটা খেলা খেলেন না, সময় নেন আপনার। আমাদের টেলিভিশনে দেখায় যাদেরকে বুঝান যে বিচারের ব্যবস্থা করতেছেন। এই জন্য বলছি ধোঁকাবাজ, ধান্দাবাজ, ধান্দা হচ্ছে এগুলা। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বিচার করতে 1 দিন, 2 দিন, 3 দিন, বড় 7 দিন লাগে। ফর্মে কোর্ট, একটা আদালত করে শেখ হাসিনার বিচার হবে। কি এক বাকওয়াজ বানাইছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট। আর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্টে বিচার হওয়া লোক তো এখন, ফাঁসি দেওয়া লোক তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট থেকে যাকে ফাঁসি দিয়েছেন, সেই ফাঁসির আসামির লোক এখন ওই কোর্টের সামনে ঘুরে বেড়াচ্ছেন, চোখ রাঙাচ্ছেন এই কোর্টকে। আগামীকালও যে এই কোর্টের রায় কেউ চোখ রাঙাবে না, তা নিশ্চয়তা কে দিবে?